সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা প্রতিদিন কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি, বিশেষ করে স্বাস্থ্য বিষয়ক সমস্যা, এক্ষেত্রে কি করণীয় এবং এর কি চিকিৎসা হতে পারে এবং এটির সঙ্গে আসলে জীবনযাত্রার পরিবর্তন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের আলোচনায় নিয়ে আসার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হাঁটুর সমস্যা এবং তার সমাধান। আর এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিই আমাদের আমন্ত্রিত অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার পারভেজ আহসান 1960 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1986 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর নুসরাত। আমরা যে কোনো ধরনের কাজকর্ম যখন করতে চাই তখনই দেখা যায় যে উঠতে গেলে বসতে গেলে আমরা মনে করি যে আমার হাঁটুতে একটু ব্যথা হচ্ছে। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে হাঁটুর সমস্যাগুলো আসলে কি বা কত ধরনের আসলে হয়ে থাকে। আমরা হাঁটুর সমস্যাকে 3 ভাগে ভাগ করি। প্রথমত জন্মগত যদি হাঁটুর সমস্যা হয় সেটা নিয়ে আজকে অবশ্য বিস্তৃত আলোচনা করব না, কিন্তু যে সমস্যাটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে অল্প বয়সে সমস্যা হাঁটু এবং বেশি বয়সের সমস্যা। অল্প বয়সে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে খেলতে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয় বা কেউ যদি হোন্ডা চালাতে গিয়ে বা মোটরসাইকেল চালাতে গিয়ে যদি আঘাতপ্রাপ্ত হয় সেগুলোতে এক ধরনের হাঁটুর সমস্যা হয়। আর বেশি বয়সে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে হাঁটুর ক্ষয়জনিত হাঁটুর সমস্যা, এবং সেটাও অনেক বেশি লোকের হয়। সুতরাং দুটো সমস্যাই আমরা যারা অর্থোপেডিক সার্জন তারা মোকাবেলা করতে হয়। ছোট বয়সের বাচ্চাদের ক্ষেত্রে যদি হাঁটুর সমস্যা হয় সেক্ষেত্রে আসলে এর কারণটা কি? এটা কি জন্মগত কোনো কারণ হতে পারে নাকি আসলে অ্যাক্সিডেন্টাল কোনো কারণে তাদের এই হাঁটুর সমস্যা হতে পারে? ছোট বয়সের যে সমস্যা আমরা যেটা বলি 5 বছরের নিচে, এটা মূলত জন্মগত সমস্যাই বলা যায়। জন্মগত যাদের প্যাটেলা ডিসলোকেশন হতে পারে বা আকৃতিগত সমস্যা হয় হাঁটুর আকৃতিগত, অথবা কারো কারো জন্মগতভাবে হাঁটু ভাঁজ করতে পারে না, এ ধরনের সমস্যা আছে। তবে এগুলা যেহেতু জটিল, এগুলা আমরা আজকে আলোচনা করব না। আমরা বিশেষ করে অল্প বয়সের যে হাঁটুর সমস্যাটা হয়, যেটা খুবই বেশি হয় যারা একটু বাড়ন্ত বয়সে দৌড়ঝাঁপ করতেছে, যারা ফুটবল খেলছে, যারা ক্রিকেট খেলছে বা অন্যান্য খেলাধুলা করছে ইয়ং বয়সে, তাদের এটা খুব বেশি হয়, যেটা লিগামেন্টের সমস্যা হয়। তাছাড়াও শুধু লিগামেন্টের সমস্যা বললে হবে না, যদি বেশি আঘাতপ্রাপ্ত হয় তাহলে হাঁটু যে প্যাটেলা ফ্র্যাকচার হতে পারে বা ফিমারের লোয়ার এন্ড বা টিবিয়ার আপার এন্ডও ফ্র্যাকচার হতে পারে। তবে আমি যে জায়গাটায় বেশি আলোচনা করতে চাই সেটা হচ্ছে লিগামেন্টের ইনজুরির সমস্যা, যেটা বোঝা যায় না, সামগ্রিকভাবে বোঝা যায় না, কিন্তু অনেকেই এটা সাফার করে, এবং এটা যখন বেশি হয়ে যায় সমস্যাটা তখন আমাদের ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কোনো কারণে যখন দেখা যায় যে হঠাৎ করে হয়তোবা তার পা মুচকে গেল অথবা সিঁড়ি থেকে পড়ে গেল, তখন দেখা যায় তার লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো এই ক্ষেত্রে আসলে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা করে থাকেন এবং এই যে লিগামেন্টটা ইনজিউর্ড হলো সেটি আসলে পুরোপুরিভাবে কিউর হয় কিনা? জি, ধন্যবাদ। আমরা সাধারণত প্রাথমিকভাবে প্রাথমিক চিকিৎসাটা করি। ইনজুরি যেমন আমরা রেস্ট দেই, আমরা আইস অ্যাপ্লিকেশন করি, আমরা ইমোবিলাইজার অ্যাপ্লাই করে যাতে মুভমেন্ট না করা যায় সে ব্যবস্থা করি, এবং এটা ফুলা কমার যতদিন ফুলা কমে যায় সে পর্যন্ত আমরা সাধারণত 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করি। তারপরে আমরা যদি দেখি যে সমস্যাটা সমাধান হচ্ছে না, তখন আমরা আবার এক্সামিন করি, পুরোপুরি হাত ধরে এক্সামিন করি, বসিয়ে উঠিয়ে এক্সামিন করি, এবং তখন যদি প্রয়োজন হয় তখন অনেক সময় আমরা MRI করি। হাঁটুর MRI করলেই একমাত্র বোঝা যায় যে হাঁটুর লিগামেন্টটা ছিঁড়ে গেছে কিনা। তাছাড়াও
যদি আমরা অ্যাসেসমেন্টটা অনেক সময় আমরা পেয়ে যাই যে হাঁটুর এসিএল বা পিসিএল যদি ছিঁড়ে যায়, অ্যাসেসমেন্টও পাওয়া যায়। অনেক সময় আমরা কিন্তু দেখে থাকি যে 3 থেকে 4 বছরের বাচ্চা অথবা 7 থেকে 8 বছরের বাচ্চারা কমপ্লেন করে থাকে যে তারা হাঁটুতে ব্যথা হচ্ছে, এবং কমনলি গার্ডিয়ান যারা রয়েছে বা অনেক সময় অনেক ডক্টররা কিন্তু বলে থাকে যে এটি গ্রোয়িং পেইন। সো এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। হাঁটুর দুপাশে দুটা আর্টিকুলার কার্টিলেজ আছে, যেটা বাড়ন্ত বয়সে সেটা গ্রো করে, এবং এই গ্রো করার সময় বিশেষ করে যখন দৌড়ঝাঁপ করে তখন একটা পেইন বোধ হয়। এই পেইনটাকে বলা হয় গ্রোয়িং পেইন। আর অনেক সময় বিশেষ করে যাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্যে তার রিকেট হয়, সেটাও অনেক সময় হাঁটুর পেইন হয়। তবে মনে রাখতে হবে যে বাচ্চা বয়সেও 5 বছর বয়সেও অনেক সময় আঘাতপ্রাপ্ত হয়, এবং হাঁটুতে বিশেষ করে খুব কমনলি আমরা সেপটিক আর্থ্রাইটিসেরও সমস্যা আমরা পাই। বাচ্চাদের ক্ষেত্রে যখন সেপটিক আর্থ্রাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে আসলে এর বিশেষ কোনো কারণ আছে কিনা? এটি কি কোনো জন্মগত বা জেনেটিক কোনো কারণে আসলে তাদের এই সমস্যাটি হয়ে থাকে কিনা? হাঁটুর যে সেপটিক আর্থ্রাইটিসটা, এটা জন্মগত কোনো কারণ নেই। সেপটিক যখন আঘাতপ্রাপ্ত হয় সেখানে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, সেই সাইনোভিয়াল ফ্লুইডে ব্যাকটেরিয়া যদি চলে যায় সেটা ফ্লেয়ার আপ হয় এবং হাঁটুর ভিতরে তখন পাস ফর্ম করে, এবং সেই কন্ডিশনটাকে আমরা সেপটিক আর্থ্রাইটিস। এই সেপটিক আর্থ্রাইটিস হবার কারণটা কি আসলে এই কম বয়সে? কম বয়সে সেপটিক আর্থ্রাইটিস বিশেষ করে হাঁটুতে যদি রক্ত জমে যায়, আঘাতপ্রাপ্ত হয়, সেই সময় বাচ্চাদের ইমিউনিটি কম, এবং সেই রোগ জীবাণুটা অনেক সময় রক্ত চলাচলের ভেতর দিয়েই হাঁটুর ভেতরেই সেই রোগ জীবাণুটা অ্যাকুমুলেট করে, এবং সেই রোগ জীবাণুগুলো যখন বৃদ্ধি পায় এবং তখন সেই ব্লাড একটা মিডিয়া, সেখানে আপনার ইনফেকশন ডেভেলপ করে হাঁটুর ভিতরে। যদি কোনো শিশুর এই সেপটিক আর্থ্রাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো না কোনো লক্ষণ থাকে, তো সেক্ষেত্রে আসলে সেই বাচ্চাটি নিশ্চয়ই অনেক সময় বলতে পারবে না। এক্ষেত্রে অভিভাবকরা আসলে কোন কোন সিমটম থেকে বুঝতে পারবে যে বাচ্চাটি আসলে কোনো ধরনের অসুস্থতায় ভুগছে? সেপটিক আর্থ্রাইটিসের পেইন হয়, এবং তীব্র পেইন হয়, এবং ফুলে যায়, এবং লাল হয়ে যায়, এবং হাঁটতে অসুবিধা হয়। সে তার বাবা মাকে কমপ্লেন করেই যে আমার এখানে হাঁটুতে ব্যথা হচ্ছে, এবং তখন মা বাবারা দেখে যে তার পাটা ফুলে যাচ্ছে, এবং আগে যেভাবে হাঁটতে চলতো এখন সেভাবে হাঁটতে চলতে পারছে না। এভাবেই সে বুঝতে পারে যে হাঁটুর ভিতরে সেপটিক আর্থ্রাইটিস। এই সেপটিক আর্থ্রাইটিসের বয়স সীমাটা আসলে কতটুকু? আসলে কত বছর বয়স থেকে কত বছর বয়স পর্যন্ত এই সেপটিক আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে বাচ্চাদের? সেপটিক আর্থ্রাইটিস বিশেষ করে আমরা যেটা পাই সেটা হলো 10 বছরের নিচে, এবং 5 বছর থেকে বা 4-5 বছর থেকে 10 বছরের মধ্যেই বেশি ইয়ে। তাছাড়াও আরও ছোট বয়সে অনেক সময় 2-3 বছরও দেখা যায় যে হাঁটুতে সেপটিক আর্থ্রাইটিস হয় যদি পড়ে যায়। তো তাদের এটা কারণ হচ্ছে যে তারা কিন্তু এই বয়সে লাফঝাপ করে বেশি, এবং হাঁটুতে আঘাত হলে সেখানে যদি রক্ত জমে যায় এবং ওখানে যদি তার ইমিউনিটি কম থাকে, সে যদি খাওয়া দাওয়া কম করে, তাহলে রোগ জীবাণু যদি ওই জায়গায় চলে যায় তাহলে সেপটিক আর্থ্রাইটিস নিই। এটা একটা কমন সমস্যা। আচ্ছা, তো এই যে কম বয়সী বাচ্চাদের সেপটিক আর্থ্রাইটিসের কথা আপনি বলেন, এছাড়া আর কোন কোন সমস্যা হতে পারে? আপনি লিগামেন্ট ছিঁড়ে যায় সেটার কথা আপনি বলেন, আর কি কি সমস্যা আসলে হতে পারে? না, হাঁটুতে যেটা খুব কমনলি সেটা হলো ডিফর্মিটির সমস্যা। যেমন জন্মগত যদি বাটিটা বা প্যাটেলাটা সরে যায়, এটা একটা সমস্যা। জন্মগতভাবে হাঁটুর শেপে সমস্যা হয়, যেটা বলে জেনু রিকারভেটাম বা ভালগাস ডিফর্মিটি, এগুলা খুব আকৃতিগত সমস্যা এটা হয়। কিছু কিছু সমস্যা যেমন একদম স্টিফ হয়ে জন্মায়, তো এইটা আকৃতিগত আমরা যেটা বলি ডিফর্মিটি সমস্যা হয়। স্যার, আপনার কাছে এখন জানতে চাই, আপনি বলছিলেন যে অনেক শিশুদের ক্ষেত্রে জন্মগত তাদের হাঁটুর বা হাড়ের গঠনের কিছু আকৃতিগত সমস্যা দেখা দেয়। এই ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট প্রসিডিউরটা কি হতে পারে, অথবা এক্ষেত্রে কোনো সার্জারি দরকার হয় কি না? আমরা সাধারণত সব কিছুরই সার্জারি করার আগে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট ট্রাই করি। অর্থাৎ তাকে ব্রেস দেই, তাকে আমরা দেখি যে এটা সার্জারি না করেও সমাধান করা যায় কি না।
যদি দেখি যে তার কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেল করে, তখন আমরা অপারেটিভ ট্রিটমেন্টে যাই। এবং যে কোনো ডিফর্মিটি কারেকশনে আমাদের অনেক ধরনের অপারেটিভ ট্রিটমেন্টের সুযোগ আছে, এবং আমরা সেটা খুব সাকসেসফুলভাবে আমরা এটা করে থাকি। হাঁটুর যে জন্মগত সমস্যা, এটা সাধারণত আমাদের দেশে পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জনরা এটা ডিল করে, এবং সাধারণত যদি সমস্যা হয় তাদের প্রয়োজনীয় সার্জারি দ্বারা এটা সলভ করে। আচ্ছা, শিশুদের যখন এই যে জন্মগত তাদের হাড়ের বা হাঁটুর যে আকৃতিগত সমস্যাগুলো দেখা দেয় এবং সার্জারি পরবর্তীতে করা হয়, এক্ষেত্রে আসলে পরবর্তীতে শিশুটি যখন বড় হয় তখন পুরোপুরিভাবে সে কি আসলে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে? হ্যাঁ, সাধারণত আমাদের যদি সাকসেসফুল সার্জারি হয়, সাধারণত তার সাকসেসফুলি লাইফ লিড করতে পারে। কিন্তু কিছু কিছু কমপ্লিকেশন যদি হয়, যে আবার রিকারেন্স হয়, সেগুলোরও আবার সার্জারি আছে। তো অর্থোপেডিক সার্জারির যেটা সবচাইতে ভালো দিক, সেটা হচ্ছে যদি কমপ্লিকেশন দেখা যায়, সেই কমপ্লিকেশন উত্তরণের জন্য রিভিশন সার্জারি আছে। সো এই জন্য ভয়ের কিছু নেই। একাধিক সার্জারি অনেক সময় লাগতে পারে। অনেকেই মনে করে যে একাধিক সার্জারি যদি লাগে তাহলে এটা আমাদের অনেক সমস্যা, আসলে তা না। কিছু কিছু বাড়ন্ত বয়সে যে সমস্যাটা 10 বছরের নিচে ছিল, সেটা হয়তো আবার রিকার করে 18-19 বছরে হতে পারে। সেটাও সেই সময়ে আবার অ্যাসেসমেন্ট করে রিভিশন সার্জারি। আচ্ছা, আমাদের দেশে এই ধরনের চিকিৎসাগুলো বা সার্জারিগুলো আসলে কতটুকু সফলজনকভাবে সম্পন্ন হচ্ছে? প্রত্যেকটা বিষয় বাংলাদেশে এখন সাব স্পেশালিটি ডেভেলপ করে গেছে। এখন জেনারেল অর্থোপেডিক সার্জন আপনি পাবেন না। সে হয়তো হিপ নিয়ে কাজ করছে, কেউ কেউ নি নিয়ে কাজ করছে, কেউ স্পাইন নিয়ে কাজ করছে, সে শিশুদের অর্থোপেডিক্স নিয়ে কাজ করছে। এটা কিন্তু বেশ কিছুদিন হয় এটা ডেভেলপ করে যাচ্ছে, যেটা আমরা বাইরের দেশের হসপিটালগুলোতে দেখে থাকি। জি, সেজন্য অনেকে ইভেন আমাদের দেশের মেডিকেল কলেজগুলোতেও সাব স্পেশালিটি চলে গেছে। কেউ যদি একজনের কাছে যায়, আমাদের ডাক্তার বলে যে আমি এটা ডিল করি না, আপনি ওই ডাক্তারের কাছে রেফার করছে। সো যে জায়গাটায় আগে মানুষ বলতো যে বাইরের দেশে রেফারেল সিস্টেম আছে, এখন এটা বাংলাদেশেও ডেভেলপ করে গেছে। সো আমি ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে সার্জারির জন্য এখন আপনারা আগের মতো ভয় পাবেন না, এবং যদি কখনো জটিলতাও যদি হয়, সেজন্য সেই জটিলতা অতিক্রম করার জন্য আমাদের দেশে সার্জন তৈরি হয়ে গেছে। আচ্ছা স্যার, আমরা আরও বিস্তারিত জানবো এই হাঁটুর সমস্যা নিয়ে, এবং এটার ক্ষেত্রে আসলে কী কী ধরনের জটিলতা হতে পারে, কী কী চিকিৎসা রয়েছে, সেগুলো আরও বিস্তারিত জানবো। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। আসসালামু আলাইকুম। বয়ঃসন্ধিকাল আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়ের পরেই একজন ছেলে বা মেয়ে যুবক এবং যুবতী হয়। তাই আমাদেরকে এই সময় অবশ্যই বাড়তি পুষ্টির প্রয়োজন, কারণ এই সময় যদি আমরা পুষ্টিহীনতায় ভুগি, পরবর্তীতে আমাদেরকে বিশাল একটি সমস্যায় পড়তে হবে। বয়ঃসন্ধিকালে আমাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ খাবার অন্তর্ভুক্ত করতে হবে খাবারে, যেমন প্রোটিন। এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন গ্রহণ করতে হবে, 15-20% প্রোটিন গ্রহণ করা প্রয়োজন। প্রোটিন কোথায় পাবো? মাছ, মাংস, দুধ, ডিম এবং শাকসবজিতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন আছে। চর্বি, এ সময় 30% আমাদেরকে মোট খাবারে 30% আমাদেরকে চর্বি গ্রহণ করতে হবে। তবে দেখা যায় যে বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েরা ফাস্টফুডের খাবারে খুবই আগ্রহী। এক্ষেত্রে পিতামাতাকে অবশ্যই সতর্ক হতে হবে যেন তারা তাদের ছেলে এবং মেয়েকে ফাস্টফুডের খাবার থেকে দূরে রাখে। হ্যাঁ, খাওয়া যেতে পারে, তবে কিছুটা। ক্যালসিয়াম, প্রতিদিন প্রায় 1500 কিলো ক্যালোরি ক্যালসিয়াম আমাদের গ্রহণ করতে হবে। ক্যালসিয়াম আমরা কোথায় পাবো? মাছ, মাংস, দুধ, ডিম, শাকসবজি সকল খাবারেই আমরা ক্যালসিয়াম পেয়ে থাকি। জিঙ্ক, এই সময় আমাদেরকে অবশ্যই জিঙ্ক গ্রহণ করতে হবে, যেহেতু এই সময় বাড়ন্ত বয়স এবং ছেলে মেয়েদের কিছু শারীরিক মানসিক পরিবর্তন এই সময় দেখা দেয়, তাই আমাদেরকে অবশ্যই জিঙ্ক গ্রহণ করতে হবে। এছাড়াও চর্মরোগ ছাড়াও আরও আমাদের বিষণ্ণতা দূর করতেও জিঙ্ক প্রয়োজন।
আয়রন, এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ আয়রন গ্রহণ করতে হবে, কারণ একটা ছেলে এবং মেয়ে শারীরিক মানসিকতার সাথে সাথেও তাদের বাড়ন্ত যে বৃদ্ধি দরকার, তার জন্য আমাদেরকে অবশ্যই আয়রন গ্রহণ করতে হবে। আয়রন আমরা কোথায় পাবো? আয়রন শুটকি মাছ, শাকসবজি, পালং শাক, পর্যাপ্ত পরিমাণে আমরা আয়রন পেয়ে থাকি। ক্যালোরি, অবশ্যই একটা মেয়েকে 2200 কিলো ক্যালোরি গ্রহণ করতে হবে এবং একটি ছেলেকে 2500 থেকে 3000 কিলো ক্যালোরি গ্রহণ করা উচিত। এ সময় পর্যাপ্ত পরিমাণে আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে, প্রায় 25 থেকে 30% আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন, তবে তা জটিল শর্করা হলে ভালো হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বয়ঃসন্ধিকালীন খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে ব্যাপারে কিছুটা দিক নির্দেশনা দিয়েছে। বয়ঃসন্ধিকালে আমাদেরকে এ সময় অবশ্যই আঁশ জাতীয় খাদ্য গ্রহণ করার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ফাস্টফুড খাবার সম্পূর্ণ বর্জন করতে বলেছে। ক্যালসিয়াম, এ সময় আমাদেরকে ক্যালসিয়াম গ্রহণ করতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই সাথে মোট শক্তির 10% চর্বি থেকে নিতে বলা হয়েছে, তবে তা যেন সম্পৃক্ত চর্বি হয়। আর অসম্পৃক্ত চর্বি আমরা গ্রহণের ক্ষেত্রে ভেজিটেবল অয়েল এবং বাদাম তেল আমরা গ্রহণ করতে পারি। এ সময় আমাদেরকে 10 থেকে 30% চর্বি গ্রহণ করতে বলা হয়েছে, তবে যাদের এক্ষেত্রে এই সময় দেখা যায় যে হাঁটা চলা কম করা হয় ছেলে মেয়েদের, এছাড়াও অনেকে আছে ঘরোয়া টাইপ হয়ে যায়, তাই অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ অবেজ পারসন হলে ডায়াবেটিস এবং হাইপারটেনশন ছাড়া আরও নানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এ সময় আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে, কারণ পানি গ্রহণ না করলে ত্বকের মলিনতা চলে আসে, ত্বক উজ্জ্বল হয় না, ব্রণের প্রকোপ দেখা দেয়, তাই আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করতে হবে। মোট বাড়তি শক্তির উৎস যেমন চর্বি গ্রহণে অবশ্যই আমাদের সীমাবদ্ধতা রাখতে হবে। তারপর আমাদেরকে লবণ, অবশ্যই 5 মিলিগ্রামের বেশি দৈনিক লবণ গ্রহণ করা ঠিক নয়, কারণ এতে দেখা যায় যে যারা যদি অবেজ পারসন হয় তাহলে তার হাইপারটেনশনের সম্ভাবনা রয়েছে। অবশ্যই আমাদেরকে এই সমস্ত খাবার গ্রহণ করতে হবে এবং আমাদের বয়ঃসন্ধিকালীন ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ মনে রাখতে হবে যে এ সময় একটি ছেলে বা মেয়ের শারীরিক মানসিকতার সাথে সাথে সামাজিক এবং বুদ্ধিগত বিকাশ হয়। তাই প্রতিদিন রাতে অবশ্যই 1 গ্লাস দুধ আমাদেরকে গ্রহণ করতে হবে, আর পর্যাপ্ত পরিমাণে শাকসবজি তো গ্রহণ করতে হবে, আর উক্ত বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। স্যার, আপনি হাঁটুর বিভিন্ন ধরনের সমস্যার কথা বলছিলেন, ট্রিটমেন্টের কথা আপনি বলছিলেন। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাই, যাদের ক্ষেত্রে দেখা যায় যে মেডিসিনের মাধ্যমে বা কিছু অন্যান্য ট্রিটমেন্টের মাধ্যমে হয়তো তার হাঁটুর সমস্যাগুলো ভালো হচ্ছে না, এক্ষেত্রে কি আপনারা নি রিপ্লেসমেন্টের সাজেশন করে থাকেন কিনা বা এই ধরনের সার্জারি করে থাকেন কিনা? যদি আমাকে প্রশ্ন করা যে নি রিপ্লেসমেন্ট কখন করবেন, এন্ড স্টেজে, যে কোনো সমস্যার এন্ড স্টেজ তখন আমরা নি রিপ্লেসমেন্ট করি। সাধারণত এটা একটু বেশি বয়সে 40 ঊর্ধ্বে করে থাকি, এবং হাঁটুর যখন খুব বেশি ক্ষয় হয় অথবা হাঁটুর যদি ডিফর্মিটি সেটা খুব বেশি হয়, অথবা হাঁটুর যদি আগে ইনজুরি ছিল সেটা এমন ব্যথা শুরু হচ্ছে যে সেটা আর ব্যথার ওষুধে কোনো কার্যকর ভূমিকা পালন করছে না, এই ধরনের কেসে আমরা এন্ড স্টেজ যে আমরা নি রিপ্লেসমেন্ট করি। নি রিপ্লেসমেন্টও এখন অনেকভাবে করা, ইউনিকন্ডাইলার আসছে, বাইকন্ডাইলার, প্যাটেলার সাবজেক্টে এগুলো চলে আসছে, এবং এই সাবজেক্টটা এখন নিজস্ব অনেক বড় হয়ে গেছে। সো এন্ড স্টেজে যদি হয়ে যায় তা আমরা সাকসেসফুল টোটাল নি রিপ্লেসমেন্ট করে থাকি, এবং টোটাল নি রিপ্লেসমেন্টের সাকসেস রেট এখন 90%-এর বেশি, এবং এই রিপ্লেসমেন্ট করার ফলে তার আর ব্যথার ওষুধ খাওয়া লাগে না। আচ্ছা স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি আজকের অনুষ্ঠানের মাধ্যমে যাদের শিশুদের হাঁটুর সমস্যা রয়েছে তারা অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পারবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম হাঁটুর সমস্যা এবং তার সমাধান নিয়ে, বিশেষ করে শিশুদের। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিয়েছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হাঁটু ব্যথা আসলে কম বেশি সবারই কিন্তু আমরা এফেক্টেড হই। বেশিরভাগ ক্ষেত্রে বাসায় যারা থাকে, ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে বুড়ো বয়সেও কিন্তু আমরা এফেক্টেড হই। এই বয়স ভেদে কারণের কিছু পার্থক্য রয়েছে, যেমন বিশেষ করে 8 বছর থেকে 12 বছর বা 15 বছর পর্যন্ত
বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি হাঁটু ব্যথা নিয়ে আসেন। এটি কোনো কোনো ক্ষেত্রে যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায় তাহলে এটা আমরা গ্রোয়িং পেইন বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান, নাটক এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।